হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব আগামী নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে যেই 10টি জেলায় জামায়াতের কাছে পাত্তাই পাবে না বিএনপি। অর্থাৎ এই 10টি জেলার প্রায় সবগুলো আসনেই কিন্তু জামায়াত ইসলামীর জয় জয়কার থাকবে। তো প্রিয় দর্শক, আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কী কারণে এই 10টি জেলাতে জামায়াত ইসলামীর জয় জয়কার থাকবে এবং এই 10 জেলায় বিএনপি কোনো পাত্তাই পাবে না জামায়াত ইসলামীর কাছে। তো প্রিয় দর্শক, এই 10টি জেলায় কিন্তু সবসময় বিএনপির চেয়েও কিন্তু জামায়াত ইসলামী একটু রাজনৈতিকভাবে শক্তিশালী ছিল। যদিও ভোটের দিক থেকে তারা কিছুটা দুর্বল ছিল, কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু ওই জেলাগুলোতে জামায়াত ইসলামী যথেষ্ট শক্তিশালী ছিল এবং বিএনপির চেয়েও বেশি ছিল। এবং ওইসব জেলাগুলোতে যে বিএনপির প্রার্থীরা যদিও সংসদ সদস্য হয়েছেন, কিন্তু সেখানে জামায়াত ইসলামীর একটি ব্যাপক প্রভাব রয়েছে বা জামায়াত ইসলামিক সমর্থকদের একটি বড় ভূমিকা রয়েছে বিএনপির প্রার্থীদেরকে জিতানোর ক্ষেত্রে। তো প্রিয় দর্শক, এই 10টি জেলা ছাড়াও কিন্তু জামায়াত ইসলামীর সারা বাংলাদেশেই কিন্তু তাদের প্রভাব রয়েছে এবং এই 10টি জেলা ছাড়াও কিন্তু আরও বিভিন্ন জেলা রয়েছে, যেসব জেলার অনেকগুলো আসন রয়েছে, যেসব আসনে জামায়াত ইসলামীর প্রার্থীরা জয়লাভ করবে। কিন্তু এই 10টি জেলা, বিশেষ করে এই 10টি জেলার প্রায় সবগুলো আসনেই কিন্তু যদি বিএনপি এবং জামায়াতের মধ্যে নির্বাচন হয় তাহলে এই 10টি জেলাতে বিএনপিকে পুরোপুরি ধরাশয়ী করে দিতে পারবে জামায়াত ইসলামী। তো প্রিয় দর্শক, যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অংশগ্রহণ না করে বা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে কিন্তু জামায়াত ইসলামী হবে বিএনপির প্রধান প্রতিপক্ষ। অনেকেই কিন্তু ভাবতে শুরু করেছে যে যদি সুষ্ঠু কোনো নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপির ক্ষমতায় যাওয়া খুবই সহজ হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। জামায়াত ইসলামী বেশ কতগুলো কৌশল নিয়ে কিন্তু সামনে আগাচ্ছে, যার কারণে জামায়াত ইসলামী সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু তারা নিজেদের শক্তিশালী একটি প্রতিদ্বন্দ্বী হিসেবে বা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে কিন্তু তারা নিজেদেরকে তুলে ধরবে। তো প্রিয় দর্শক, এখানে কিন্তু জামায়াত ইসলামী বর্তমানে যে কৌশলে তারা মাঠ সাজাচ্ছে সেটা হচ্ছে তারা কিন্তু আওয়ামী লীগের যেসব ভোটার রয়েছে বা আওয়ামী লীগের যেসব জনপ্রতিনিধি ছিল সেই অংশের মানুষের কাছে কিন্তু জামায়াত ইসলামী পৌঁছাচ্ছে নিজেদেরকে। অর্থাৎ আওয়ামী লীগ অধ্যুষিত যেসব জেলা রয়েছে সেই সব জেলাতেও কিন্তু জামায়াত ইসলামী এখন নিজেদের কার্যক্রম অনেক বিস্তৃত করেছে। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি না আসে তাহলে কিন্তু এই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভোটারদেরও একটি অংশকে জামায়াত ইসলামী নিজেদের পক্ষে আনার চেষ্টা করছে। এছাড়াও কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর দেশের বেশ কয়েকটি জেলা রয়েছে যেসব জেলায় জামায়াত ইসলামীর সমর্থক আগে থেকেই 25-30% মতো ছিল এবং জামায়াতের সমর্থনেই মূলত ওইসব জেলাতেও বিএনপি যথেষ্ট শক্তিশালী ছিল। এবং আগামী নির্বাচনে যদি বিএনপির প্রধান প্রতিপক্ষ হয় জামায়াত ইসলামী তাহলে এই 10টি জেলায় প্রায় 50 থেকে 60টির মতো আসন রয়েছে। তো এই আসনগুলোতে কিন্তু বিএনপি পুরোপুরি ধরাশয়ী হয়ে যাবে। তো প্রিয় দর্শক, চলুন আমরা দেখে নিই যে এই 10টি জেলা কোন কোন জেলাগুলোতে সাধারণত জামায়াত ইসলামী ভালো ফলাফল করবে এবং বিএনপি এখানে জামায়াত ইসলামীর কাছে পাত্তাই পাবে না এবং কেন পাত্তা পাবে না এবং কী কারণে এই জেলাগুলোতে জামায়াত ইসলামী শক্তিশালী হবে, আমি কিন্তু সবিস্তারে এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানাবো এবং ব্যাখ্যাও তুলে ধরবো যে কেন এই 10টি জেলা জামায়াত ইসলামী এত ভালো করবে বা এই 10টি জেলায় কেন জামায়াত ইসলামী জয় জয়কার থাকবে। তো প্রিয় দর্শক, আমরা এই তালিকার শুরুতে এই তালিকাতে আমরা 10টি জেলার তালিকা করেছি। 10টি জেলার তালিকার মধ্যে আমাদের যে 10 নম্বরে যে জেলাটিকে রেখেছি সেটা হচ্ছে বাগেরহাট জেলা। তো প্রিয় দর্শক, বাগেরহাট জেলা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ অধ্যুষিত জেলা এটাকে বলা হয়, কিন্তু আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি তারা কিন্তু আসছে না। তো স্বাভাবিকভাবে বাগেরহাট জেলাতে বিএনপি এবং জামায়াত ইসলামীর মধ্যে যদি প্রধান যদি তাদের মধ্যে নির্বাচন হয়, তাদের মধ্যে যদি প্রধান প্রতিযোগিতাটা হয় তাহলে এই জেলাতে, এই বাগেরহাট জেলার আসনগুলোতে জামায়াত ইসলামীর ভালো করার সম্ভাবনাটা বেশি। কেন বেশি? কারণ হচ্ছে আমরা বিগত সময়ের যে নির্বাচনগুলো দেখেছি সেই নির্বাচনে আমরা দেখেছি যে বিএনপি এবং জামায়াত যখন জোট করতো তখন কিন্তু জামায়াতকে বিএনপি 40 থেকে 50টি আসনের মতো ছেড়ে দিত। অর্থাৎ দেশের 300 আসনের মধ্যে 40 থেকে 50টি বা তারও বেশি আসন জামায়াত ইসলামীর প্রার্থীদের জন্য বিএনপি ছেড়ে দিত এবং ওইসব আসনগুলোতে কিন্তু জামায়াতের প্রার্থীরা নির্বাচন করত। তো প্রিয় দর্শক, বিএনপি কিন্তু দেশের এমন কিছু আসন রয়েছে, এমন কিছু জেলা রয়েছে যেসব জেলাতে সাধারণত জামায়াতের জন্য তারা ছেড়ে দিত। আর
এই জেলাগুলোতে এই আসনগুলোতে জামায়াতের জন্য দীর্ঘদিন ধরে ছেড়ে দেওয়ার কারণে এখানে কিন্তু বিএনপির প্রার্থীরা সংসদ সভাতে দাঁড়াতো না, এখানে জামায়াতের প্রার্থীরাই দাঁড়াতো, যার কারণে এখানকার এমপি হতো জামায়াতের, চেয়ারম্যান জামায়াতের হতো। তারপরে হচ্ছে যে সেখানে কিন্তু মানে প্রতিটা ধাপে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে জামায়াত ইসলামীর প্রভাব থাকতো, যার কারণে এখানকার কিন্তু একটি যে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিত সাধারণত, এবং ওই এইসব এলাকাতে বিএনপির চেয়েও জামায়াতের প্রভাব প্রতিপত্তিটা বেড়ে গিয়েছিল, যেহেতু দীর্ঘদিন বিএনপি এই আসনগুলোতে এই জেলাগুলোতে জামায়াতের জন্য তারা ছেড়ে দিত, যার কারণে কিন্তু এই বিষয়টা কিন্তু ঘটবে। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাগেরহাট জেলা, এই বাগেরহাট জেলাতে কিন্তু দীর্ঘদিন ধরেই আমরা বিগত অনেকগুলো নির্বাচন যদি দেখি, 1991 যদি আপনি দেখেন, 96, তারপর 2001, 2008 এবং সর্বশেষ 2018 সালের নির্বাচনটা যদি আপনি লক্ষ্য করেন, যেখানে বিএনপি জামায়াত সবাই অংশগ্রহণ করেছিল, তো সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে এই বাগেরহাট জেলাতে কিন্তু এই জামায়াতের জন্য বিএনপি আসনগুলো ছেড়ে দিত, যার কারণে বাগেরহাট জেলাতে জামায়াত ইসলামীর বর্তমানে যিনি বর্তমানে জামায়াত ইসলামীর অনেক কেন্দ্রীয় নেতা রয়েছে যারা কিন্তু এই বাগেরহাট জেলার। তো বাগেরহাট জেলাতে যদি আগামী নির্বাচনে যদি বিএনপির সাথে জামায়াত ইসলামীর প্রতিদ্বন্দ্বিতা হয় বা প্রতিযোগিতা হয়, তাহলে কিন্তু এই বাগেরহাট জেলাতে বিএনপির ভালো করার জামায়াত ইসলামীর ভালো করার সম্ভাবনা রয়েছে, কারণ বাগেরহাটের যে আসনগুলো রয়েছে এই আসনগুলোতে কিন্তু জামায়াত ইসলামীর যে সংসদ সদস্য, জামায়াত ইসলামীর প্রার্থীদের যে সংসদ সদস্য হওয়ার রেকর্ড সেটা কিন্তু রয়েছে, এবং প্রায় প্রতিটি নির্বাচনে কিন্তু এই জেলার আসনগুলো থেকে জামায়াতের ইসলামীর প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করতো বিএনপি জামায়াতের জোট থেকে। তো স্বাভাবিকভাবেই কিন্তু এই বাগেরহাট জেলাতে এমনকি যে কোনো আন্দোলন সংগ্রামও আমরা দেখেছি যে এই জেলাতে বাগেরহাট জেলাতে কিন্তু জামায়াত ইসলামী অনেক বেশি শক্তিশালী। তো এই বাগেরহাট জেলাতে কিন্তু যেহেতু আওয়ামী লীগকে অধ্যুষিত এলাকা এবং সেখানে বিএনপির প্রভাব খুবই কম, স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামী রাজনীতি করেছে বিএনপি জামাত জোট থেকে। তো এই জেলাতে কিন্তু বিএনপির জামায়াত ইসলামীর কাছে ধরাশায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে প্রিয় দর্শক, আমরা এই তালিকার 9 নম্বরে যে জেলাটিকে রেখেছি সেটা হচ্ছে নেত্রকোনা জেলা। তো আপনারা জানেন কি যে ময়মনসিংহ বিভাগের মধ্যে নেত্রকোনা জেলাটা হচ্ছে জামায়াত ইসলামীর বেশি প্রভাব প্রতিপত্তি এই জেলাতে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের যদি চিন্তা করেন আপনি, ময়মনসিংহ বিভাগের যেমন রয়েছে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, তারপর আমরা যদি এটাকে ময়মনসিংহ প্লাস একটা জেলা বলি, সেটা হচ্ছে টাঙ্গাইল জেলা। তো টাঙ্গাইল জেলা যদিও ঢাকা বিভাগের মধ্যে, তারপর এটা ময়মনসিংহ অঞ্চলের। তো এই ময়মনসিংহ অঞ্চলের যে জেলাগুলো রয়েছে, যে ময়মনসিংহ অঞ্চলের যে 5টি জেলা বা ময়মনসিংহ বিভাগের যে 4টি জেলা, তো এই জেলাগুলো কিন্তু সাধারণত আওয়ামী লীগ অধ্যুষিত জেলা। এবং আপনারা যদি বিগত অনেকগুলো নির্বাচন আমাদের যে 91 থেকে শুরু করে 2018 পর্যন্ত বা 2008 পর্যন্ত যদি নির্বাচনগুলো যদি আপনি খেয়াল করেন, দেখতে পারবেন যে এখানে কিন্তু আওয়ামী লীগ অধ্যুষিত এই জেলাগুলো রয়েছে। এবং তার মধ্যে ময়মনসিংহে জামায়াত ইসলামী যথেষ্ট শক্তিশালী ময়মনসিংহ বিভাগে, তার মধ্যে ময়মনসিংহ বিভাগের মধ্যে জামায়াত ইসলামী নেত্রকোনা জেলাতে অনেক বেশি শক্তিশালী। তো আগামী নির্বাচনে যদি এবং নেত্রকোনা থেকে কিন্তু জামায়াত ইসলামীর প্রার্থীরা নির্বাচনও করেছে। তো আগামী নির্বাচনে যদি বিএনপি এবং জামায়াতের মধ্যে হয়, তাহলে কিন্তু এই নেত্রকোনা জেলাতে ময়মনসিংহ বিভাগের মধ্যে যেই জেলাটি, নেত্রকোনা জেলাতে কিন্তু জামায়াত ইসলামী অনেক ভালো করবে এবং এখানে কিন্তু বিএনপি ধরাশায়ী হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আমাদের এই তালিকার 8 নম্বরে রাখা হয়েছে সিলেট জেলার নাম। তো কিছুদিন আগে আপনারা কিন্তু একটি নির্বাচন দেখেছেন সিলেটের যে বার কাউন্সিলর, সিলেট আইনজীবী সমিতির, সেখানে আমরা দেখতে পেয়েছি যে কিন্তু আওয়ামী লীগের জয় জয়কার। তো এই সিলেট জেলাতে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ এই 4টি রাজনৈতিক দলেরই কিন্তু ভোট ব্যাংক রয়েছে। অর্থাৎ এই সিলেট যে জেলাটা, এখানে কিন্তু যেমন জামায়াত শক্তিশালী তেমন বিএনপি শক্তিশালী, যেমন জাতীয় পার্টি তেমনি আওয়ামী লীগ শক্তিশালী। তবে সিলেট জেলাতে আমরা সিলেট জেলাতে সাধারণত দেখেছি যে এখানে আওয়ামী লীগ এবং বিএনপি কোনো দলে কিন্তু আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং বিএনপি জামায়াত কোনো জোটই কিন্তু এখানকার কম না, মানে দুইটা জোটই কিন্তু এখানে হাডাহাডি লড়াই হতো। তো এই সিলেট জেলাতে বর্তমানে কিন্তু বিএনপির চেয়ে জামায়াত ইসলামী অনেক বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে। এবং আপনারা এটা জানেন যে জামায়াত এবং বিএনপি যখন জোট করে নির্বাচন করতো, তখন কিন্তু সিলেট জেলার যে আসনগুলো রয়েছে এই আসনগুলোতে কিন্তু জামায়াতের জন্য বিএনপি ছেড়ে দিত। এবং এই সিলেট জেলার একাধিক আসনে জামায়াত ইসলামীর এমপিও ছিল, অর্থাৎ এই সিলেট জেলার একাধিক আসনে জামায়াত ইসলামীর এমপিও ছিল। এবং সিলেট জেলার আসনগুলোতে জামায়াতের প্রার্থীরা কিন্তু
নির্বাচন করেছে এবং তাদের জামাত ইসলামী সিলেটের কিন্তু প্রায় বলতে গেলে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে কিন্তু জামাত ইসলামীর ভোটার রয়েছে এবং তাদের গ্রামের দিকেও আপনি যদি তাকান সিলেটের দেখবেন যে সেখানে কিন্তু জামাত ইসলামীর ব্যাপক প্রভাব রয়েছে। এবং আমরা নির্বাচনগুলোর ক্ষেত্রেও আমরা যদি দেখি সেখানেও আমরা দেখেছি যে সিলেট জেলাতে কিন্তু জামাত ইসলামীর অনেক প্রার্থীরাই কিন্তু জয়ী হয়। বিভিন্ন স্থানীয় নির্বাচন বলি বা আমরা লোকাল গভর্নমেন্ট বলি বা হচ্ছে যে সংসদ নির্বাচন বলি, জামায়াত ইসলামী কিন্তু সেখানে অনেক ভালো করে। তাই সিলেট জেলাতে যদি বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে আপনারা কিন্তু এটাও জানেন যে এবার জামায়াত ইসলামী যে নির্বাচন করবে সেই নির্বাচনে হয়তোবা বিএনপি একটা পক্ষে থাকবে এবং আরেকটি পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতের সাথে যারা থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপরে হচ্ছে যারা হচ্ছে কওমি অঙ্গনে যেসব হেফাজত ইসলাম তাদের একটা সমর্থন থাকবে জামায়াতের প্রতি। তারপরে হচ্ছে যে মানে ইসলামিক দলগুলোর একটি সমর্থন থাকবে জামায়াত ইসলামের প্রতি। শুধু তাই নয়, হয়তোবা আমাদের যারা হচ্ছে যে এই ছাত্রদের করা যে নতুন দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরও যে একটি প্ল্যাটফর্ম রয়েছে, একটি ভোট ব্যাংক রয়েছে, তাদেরও কিন্তু একটি সমর্থন হয়তোবা এই জামায়াতের প্রতি থাকতে পারে, যার কারণে জামায়াতের কিন্তু শক্তিটা আরও অনেক গুণ বেড়ে যাবে। যার কারণে সিলেট জেলাতে বিএনপির সম্ভাবনা খুবই কম, সেখানেও কিন্তু জামায়াত ইসলামীর জয় জয়কার হতে পারে। তো প্রিয় দর্শক, আমাদের এই তালিকার আমরা 7 নম্বরে যে জেলাটির নাম রেখেছি সেই জেলাটির নাম হচ্ছে দিনাজপুর জেলা। তো প্রিয় দর্শক, উত্তরবঙ্গের বা রংপুর বিভাগের মধ্যে অন্যতম বৃহৎ জেলা হচ্ছে এই দিনাজপুর। এবং দিনাজপুর জেলাতে কিন্তু আমরা দেখেছি এখানে আওয়ামী লীগ বা বিএনপির চেয়েও এখানে কিন্তু আমরা জামায়াত ইসলামীকে বেশি শক্তিশালী হিসেবেই দেখি। যে বিশেষ করে যদি আমরা রাজনৈতিক মাঠে যদি আমরা খেয়াল করি, রাজনীতির মাঠ যেটা বা সাংগঠনিক যে ক্ষেত্র বা সাংগঠনিক যে তাদের তৎপরতা, সেখানে কিন্তু আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে কিন্তু জামায়াত ইসলামী বেশি শক্তিশালী। এবং দিনাজপুর যেহেতু রংপুর বিভাগের একটি জেলা, সেখানে জাতীয় পার্টিরও কিছুটা শক্তি রয়েছে। তবে আমরা বিগত যদি নির্বাচনগুলো দেখি, আমরা দেখি যে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনেই কিন্তু আমরা দেখেছি যে বিএনপি সাধারণত এই দিনাজপুর জেলার যে আসনগুলো রয়েছে সেখানে বিএনপিও কিছু প্রার্থী, তাদের দলের কিছু প্রার্থীকে দিনাজপুরে তারা দিত, কিন্তু দিনাজপুরের বেশিরভাগ আসনেই কিন্তু জামায়াত ইসলামীর প্রার্থীরাই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করত। এবং আমরা যদি দেখি বিগত কয়েকটি সংসদ যদি দেখি, আমরা সেই সংসদে কিন্তু দিনাজপুরের আসন থেকে জামায়াতের প্রার্থীরা সংসদ সদস্য হয়েছে এবং একাধিক আসনে অনেকগুলো আসনেই কিন্তু দিনাজপুরের, সেখানে কতগুলো আসনেই কিন্তু জামায়াত ইসলামীর সংসদ সদস্য ছিল, তাদের দলের প্রার্থীরা ওখান থেকে সংসদ সদস্য হয়েছেন। যার কারণে আমরা বলতে পারি এই দিনাজপুর জেলাতে কিন্তু জামায়াত ইসলামীর এখন একটা ব্যাপক প্রভাব প্রতিপত্তি সৃষ্টি হয়েছে, যেহেতু তাদের চেয়ারম্যান ছিল, তাদের এমপি ছিল, তাদের হচ্ছে লোকাল গভর্নমেন্টের যে ইলেকশনগুলো ছিল সেখানে জামায়াত ইসলামীর প্রার্থীদের জয় জয়কার ছিল। যার কারণে এখানে এটাকে আগে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এটাও কিন্তু হচ্ছে অনেকটা কিন্তু এখানে আওয়ামী লীগের সমর্থক ছিল, জাতীয় পার্টির সমর্থন ছিল। তো তারা যেহেতু নির্বাচন করবে না, সেখানে কিন্তু বিএনপি এবং জামায়াতের মধ্যে যদি প্রতিদ্বন্দ্বিতা করি, এবং এক্ষেত্রে কিন্তু বড় একটা ভূমিকা রাখবে যদি জাতীয় পার্টি বা আওয়ামী লীগের কিছু সমর্থক জামায়াত ইসলামী নিজেদের পক্ষে টানতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই দিনাজপুর জেলার আসনগুলোতে তাদের পক্ষে জয়টা আরও অনেক বেশি সহজ হবে। যার কারণে এই জেলাতেও কিন্তু বিএনপি পুরোপুরি ধরাশায়ী হবে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। তারপরে প্রিয় দর্শক, আমরা এই তালিকার যে 6 নম্বরে যে জেলাটি রেখেছি সেই জেলাটির নাম হচ্ছে মাদারীপুর জেলা। তো মাদারীপুর জেলা হচ্ছে আওয়ামী লীগের দুর্গ, আওয়ামী লীগ মানেই হচ্ছে সেখানে জয় জয়কার আওয়ামী লীগের। কিন্তু এই মাদারীপুর জেলাতেও কিন্তু বর্তমানে জামায়াত ইসলামী তাদের সাংগঠনিক শক্তি কার্যক্রম অনেক বাড়িয়েছে এবং মাদারীপুর জেলাতে সাধারণত বিএনপির খুব বেশি ভোট নেই, কারণ এখানকার প্রায় 80% মানুষই কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয়। আপনারা যদি মাদারীপুর জেলাকে দেখেন, এখানে 80% মানুষই আওয়ামী লীগকে ভোট দেয়। তো স্বাভাবিকভাবে সেখানে কিন্তু মানুষের মধ্যে আওয়ামী লীগ যারা করে তাদের মধ্যে কিন্তু বিএনপি বিরোধী একটা সেন্টিমেন্ট থাকে, যদিও জামায়াত বিরোধীও থাকে, কিন্তু সেখানে বিএনপির চেয়ে জামায়াত ইসলামীর সক্রিয়তাটা বেশি থাকবে। কারণ যেহেতু সবগুলো ইসলামিক দলগুলো যেহেতু এখানে জামায়াত ইসলামীকেই সমর্থন করবে, স্বাভাবিকভাবেই কিন্তু এই মাদারীপুর জেলা, যেটা বিএনপি যে জেলায় খুবই দুর্বল, সেই বিএনপি যেসব জেলায় খুবই দুর্বল সেই সব জেলায় কিন্তু এবার হাত দিবে জামায়াত ইসলামী। তারপরে প্রিয় দর্শক, মাদারীপুরের মতোই আরেকটি জেলা যেটাকে আমরা 5 নম্বরে রেখেছি সেটা হচ্ছে গোপালগঞ্জ জেলা। তো এই গোপালগঞ্জ জেলাতেও কিন্তু বিএনপি খুবই দুর্বল এবং এই দুর্বল জায়গাতেও কিন্তু জামাত হাত দিতে পারে। সেটা হচ্ছে যেহেতু এখানে বিএনপির ভোটার খুবই কম, এখানকার প্রায় আপনি যদি হিসাব করেন, আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি যে
আওয়ামী লীগ যদি কোনো আসনে 3 লাখ ভোট পায়, তো বিএনপির প্রার্থী সেখানে প্রায় 10,000, 7,000, 12,000, অর্থাৎ কোথায় আওয়ামী লীগের প্রার্থী পেয়ে হলো 3 লাখ, গোপালগঞ্জে গোপালগঞ্জের কোনো আসনে দেখবেন আওয়ামী লীগ 3 লাখ ভোট পেলো আর বিএনপি পেলো 10,000 ভোট। তো এইরকম জামায়াত তো ওখানে প্রার্থী দিত না। তো এইরকম হচ্ছে যে তাদের ভোটের রেশিও। তো এখানে বিএনপি এতটাই দুর্বল, জামায়াত ইসলামী যদি ইসলামিক যেই অঙ্গনের যে মানুষ রয়েছে তাদেরকে যদি কাছে টানতে পারে, তাহলে আমার মনে হয় যে এখানে বিএনপি জিতার খুব একটা সম্ভাবনা নেই। কারণ যে ইসলামিক অঙ্গনের বা ইসলামিক শাসন চাচ্ছে বা এরকম যারা আছে ইসলামপন্থী মানুষ, তারা কিন্তু 10% প্রায় সব জেলাতেই আছে। তো এখানে জামায়াত ইসলামী যদি গোপালগঞ্জে 10% ভোটও নিতে পারে, তাও কিন্তু বিএনপিকে হারানো সম্ভব। কারণ এখানে বিএনপির সমর্থন খুবই কম গোপালগঞ্জ জেলাতে। আমরা বিগত নির্বাচনগুলোর যদি আপনি হিস্টোরিটা ডাটাটা আপনি দেখেন, পরিসংখ্যান দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগের তুলনায় গোপালগঞ্জে বিএনপি একেবারেই সামান্য কিছু ভোট পায়। প্রিয় দর্শক, তারপরে আমরা যদি দেখি যে এই তালিকায় আমরা 4 নম্বরে যে জেলাটিকে রেখেছি সেটি হচ্ছে কক্সবাজার জেলা। কক্সবাজার জেলা হচ্ছে জামায়াত ইসলামীর একটি ঘাঁটি। আমরা 2008 সালে জামায়াত ইসলামীর একেবারেই খারাপ দুঃসময় দেখেছি। মাত্র 2টি আসন পেয়েছিল জামায়াত ইসলামী কক্সবাজার জেলাতে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই কক্সবাজার জেলাতে জামায়াত ইসলামী 2টি মাত্র আসন পেয়েছে, তার মধ্যে একটি কিন্তু এই কক্সবাজারে। এবং আমরা দেখেছি এর আগের নির্বাচনেও দেখলাম যে কক্সবাজার জেলাতে জামায়াত ইসলামীর প্রার্থীরা জয়লাভ করেছে। এবং বর্তমানেও এখানে বিএনপির চেয়ে জামায়াত ইসলামী অনেক বেশি শক্তিশালী। এবং যদি সুষ্ঠু কোনো নির্বাচন হয়, তাহলে বিএনপি এখানে কোনো পাত্তেই পাবে না। মানে কক্সবাজার জেলাতে বিএনপির কোনো প্রার্থীই জিততে পারবে না। এখানে যে সম্ভবত হচ্ছে যে জামায়াত ইসলামীর জয় জয়কার থাকবে। এবং এই কক্সবাজার জেলাতে এখনও কিন্তু সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল হচ্ছে এই জামায়াত ইসলামী। প্রিয় দর্শক, তারপরে আমরা এই তালিকার যে 3 নম্বরে যেই জেলাটিকে রেখেছি সেই জেলাটির নাম হচ্ছে লক্ষ্মীপুর জেলা। তো লক্ষ্মীপুর জেলা হচ্ছে নোয়াখালী অঞ্চলের অন্তর্গত একটি জেলা। আমরা নোয়াখালী অঞ্চলের জেলা বলতে বুঝি ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলাটা। এই 3টি জেলা কিন্তু একসময় নোয়াখালীর মধ্যেই ছিল, মহকুমার মধ্যেই ছিল। পরবর্তীতে তারা ভাগ হয়েছে। তো এটা কিন্তু লক্ষ্মীপুর কিন্তু আমরা জানি যে বিএনপি লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চলের একটি জেলা। স্বাভাবিকভাবেই নোয়াখালী অঞ্চলের জেলা হওয়ার কারণেই এগুলো সবসময় কিন্তু হচ্ছে যে বিএনপির একটি দুর্গ ঘাঁটি হিসাবে পরিচিতি পেয়েছে। এবং আমরা দেখেছি 2008 সালের নির্বাচনেও সারা বাংলাদেশে বিএনপি খুবই খারাপ করলেও লক্ষ্মীপুর জেলায় জয় জয়কার। সেখানে কিন্তু এত দুঃসময় বিএনপির, সেখানেও কিন্তু আওয়ামী লীগ একজন এমপিকে সংসদ সদস্য বানাতে পারেনি সেই জেলাতে। তো এই হচ্ছে লক্ষ্মীপুর জেলা। কিন্তু সেই লক্ষ্মীপুর জেলাও কিন্তু জামাত ইসলামীর দুর্গ। আমরা এখানকার মানুষ, এখানকার বিএনপি যারা সংসদ সদস্য হয়, সেক্ষেত্রে কিন্তু জামাত ইসলামীর একটা ব্যাপক অবদান রয়েছে। যে বিএনপি যখন সংসদ সদস্য নির্বাচিত হয়, এবং সেই নির্বাচিত হওয়ার ক্ষেত্রে জামাত ইসলামীর যারা ভোটার রয়েছে তাদের একটা ভূমিকা রয়েছে। জামাত ইসলামীর সমর্থন না থাকলে হয়তো বা বিষয়টা ভিন্ন হতে পারত। আমরা লক্ষ্মীপুর জেলাতে আমরা দেখেছি যে যখন হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন জামায়াত ইসলামী নেতাদের যখন হচ্ছে যে সাজা দেওয়া হয়েছিল বা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তখন কিন্তু জামায়াতের যে আন্দোলন দেখলাম সারা বাংলাদেশে, সেখানে লক্ষ্মীপুর জেলা ছিল একটি মানে অভাবনীয় এক জায়গা, যেখানে মানে পুরো বাংলাদেশের 64 জেলা ঠিক থাকলেও কিন্তু আমরা দেখেছি লক্ষ্মীপুর একেবারেই আলাদা অগ্নিগর্ভ হয়ে উঠেছিল লক্ষ্মীপুর জেলা। এমনকি আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত লক্ষ্মীপুর জেলাকে কোনোভাবেই শান্ত করতে পারেনি। সবগুলো ফোর্স, ঢাকা থেকে ফোর্স নিয়ে এসেও সেটা লক্ষ্মীপুর জেলাকে শান্ত করতে পারেনি। বরং ঢাকা থেকে হেলিকপ্টার নিয়ে যেতে হয়েছে লক্ষ্মীপুর জেলা যেহেতু সড়কপথে ঢোকারই জায়গা নেই। তো লক্ষ্মীপুর জেলায় কিন্তু গর্ব হয়ে উঠেছিল। তো যদি লক্ষ্মীপুর জেলাতে জামায়াত ইসলামীর এত বিশাল সমর্থন না থাকতো, কখনোই কিন্তু এই ধরনের আন্দোলন সম্ভব ছিল না। যার কারণে আমরা জামায়াত ইসলামীর যে আন্দোলন সংগ্রামে যেই সব জেলাগুলোকে খুবই অগ্নিগর্ভ হয়ে উঠতে দেখেছি, তার মধ্যে দেখলাম যে লক্ষ্মীপুর জেলা অন্যতম। তাই লক্ষ্মীপুর জেলা যদিও বিএনপির দুর্গ এটা বলা হয়, কিন্তু সেখানে জামায়াত ইসলামী ইতিমধ্যেই বিএনপিকে হয়তোবা ছাড়িয়ে গেছে। কারণ লক্ষ্মীপুর জেলা বিএনপিও কিন্তু এতটা আন্দোলন করে দেখাতে পারেনি যতটা আন্দোলন করে দেখিয়েছে লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলামী। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এই তালিকার 2য় নম্বরে যে জেলাটি রেখেছি সেই জেলাটির নাম হচ্ছে গাইবান্ধা জেলা। তো গাইবান্ধা জেলাও কিন্তু জামায়াত ইসলামীর একটি দুর্গ জেলা। এবং আমরা জানি উত্তরবঙ্গ বা রংপুর বিভাগের মধ্যে জামায়াত ইসলামীর সবচেয়ে প্রভাব প্রতিপত্তি যে জেলাতে রয়েছে সেটা হচ্ছে গাইবান্ধা জেলাতে। গাইবান্ধা জেলাতে ভোটের মাঠ, শুধু রাজনীতির মাটি যে জামায়াত ইসলামী শক্তিশালী বিষয়টা তেমন না,
বরং জামায়াত ইসলামীর কিন্তু সেখানে ভোট ব্যাংক রয়েছে, মানে একটা বিশাল অংশের মানুষ সেখানে তারা জামায়াত ইসলামীকে সমর্থন করে এবং তারা জামায়াত ইসলামীকে ক্ষমতা চায় এবং তারা জামায়াতকেই ভোট দিবে। তো গাইবান্ধা জেলার যে আসনগুলো রয়েছে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কিন্তু এখানেও কিন্তু বিএনপি ধরাশায়ী হয়ে যেতে পারে, কারণ গাইবান্ধা জেলাতে সাধারণত জাতীয় পার্টির ভোটার বেশি। যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নেয় সেই ক্ষেত্রে কিন্তু জাতীয় পার্টির যে সমর্থক যারা রয়েছে তাদের একটি অংশ কিন্তু জামায়াতকেই হয়তো বা ভোট দিতে পারে। তো যেহেতু জামায়াত ইসলামী জাতীয় পার্টি কিন্তু একসময় যে ইসলামিক একটি করেছিল, জোট করেছিল, সেই জোটে কিন্তু জামায়াত ইসলামী কিন্তু জাতীয় পার্টি কিন্তু ইসলামিক জোটের মধ্যে 2001 সালে নির্বাচন করেছিল, যার কারণে যে ইসলামিক জোটগুলোর সাথে কিন্তু জাতীয় পার্টির এক ধরনের সম্পর্ক রয়েছে এবং জাতীয় পার্টির ভোটারদেরও এক ধরনের মনোসমর্থন রয়েছে, যার কারণে কিন্তু এই জাতীয় পার্টির এই ভোটারগুলো হয়তো বা জামায়াত ইসলামীর জন্য অনেক উপকারে লাগতে পারে। তো যার কারণে গাইবান্ধা জেলাতেও কিন্তু বিএনপি ধরাশায়ী হয়ে যেতে পারে। তারপরে প্রিয় দর্শক, আমরা যে এই তালিকার 1 নম্বরে যে জেলাটিকে রেখেছি সেটা হচ্ছে সাতক্ষীরা জেলা। তো আপনারা এটা জানেন যে সাতক্ষীরা জেলা কিন্তু জামায়াত ইসলামীর মানে 1 নম্বর ঘাঁটি এটা, এবং এই জেলাকে বলা যায় যে বাকি 63 জেলা থেকে সাতক্ষীরা নামটা শুনলেই অনেকটা মনে হয় যে এটা জামায়াতের কোনো দুর্গের নাম শুনছি আমি। তো এটা কিন্তু এইরকম একটি বিষয় যে সাতক্ষীরার সাথে জামায়াতের এমনভাবেই কিন্তু সম্পর্কটা হয়ে গেছে যে সাতক্ষীরাতে আমরা দেখেছি যে বিগত আন্দোলন সংগ্রামগুলোতে যেমনটা লক্ষ্মীপুরে যেমন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল তার চেয়ে বেশি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল সাতক্ষীরা জেলা, বরং পুরা বাংলাদেশের সব ফোর্স সাতক্ষীরা জেলাতে কাজে লাগিয়েও কিন্তু যে সেই জামায়াতের যে আন্দোলন সেটা কিন্তু সাতক্ষীরা জেলাতে দমন করা যায়নি। এবং সাতক্ষীরা জেলাতে এখনও সাতক্ষীরা জেলার জনগণের মধ্যে এখনও কিন্তু বিএনপি বলেন, জামায়াত বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, মানে সবার চেয়ে কিন্তু বেশি জনপ্রিয় দল হচ্ছে এই জামায়াত ইসলামী। তো যার কারণে হচ্ছে এই সাতক্ষীরা জেলাতে জামায়াত ইসলামীর সাতক্ষীরা জেলাতে যে আসনগুলো রয়েছে সেখানে কিন্তু জামায়াত ইসলামীর জয় জয়কার থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও, এবং এখানে যে 10টি জেলার নাম বললাম এখানে কিন্তু আমি সাথে সাথে ব্যাখ্যাও দিয়েছি যে কেন এই 10টি জেলার কথা বললাম। তো প্রিয় দর্শক, আপনারাই অবশ্যই এটা বিচার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে, এবং আপনার মধ্যে আসলে বিষয়টি যদি ভিন্নমত থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।